প্রিয় বন্ধুরা সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান বিজয়ের গল্প। বন্ধুরা বিজয়ের গল্প আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের জীবনের ঘটনা এবং স্মৃতি নিয়েই আমরা এই বিজয়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করি। আজ কথা বলবো আমাদের ঢাকার একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা খিলগাঁও এলাকার মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেবের সাথে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন দেখে আমাদেরও ভাল লাগছে। জি, এই যে বিজয়ের গল্প, যে কষ্ট করে আপনারা বিজয় এনে দিয়েছিলেন, সেই মহান স্বাধীনতা যুদ্ধের সময় অ্যা অ্যা যখন মুক্তিযুদ্ধের ডাকে, বঙ্গবন্ধুর ডাকে আপনারা ছুটে গেলেন, তখন আপনার ওই ভাষণটার পরে হৃদয়ে কি দোলা দিয়েছিল? স্বাধীনতার বিজয়ের এই ৫২ বৎসর ৫৩ বৎসর পরে আপনারা আমাকে মূল্যায়ন করার জন্য আসছেন, কথা বলার জন্য, গল্প শোনার জন্য, আমার জীবন কাহিনী, মুক্তিযুদ্ধের কাহিনী শোনার জন্য আসছেন। এইজন্য আপনাদের যে চ্যানেলকে আমি আমার অন্তর থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আপনারা ভালো থাকেন। যে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে আপনার জীবন ভরে যেন আর তারা জীবিত থাকে আপনাদের রেকর্ডিংয়ের মাধ্যমে, আপনাদের ডকুমেন্টের মাধ্যমে, সেই জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন, আরেকবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত বড় উদ্যোগ। দেশের স্বাধীনতার দীর্ঘদিন পরও খুব কম লোকে আছে আমাদেরকে এদুরুকে আমাদের পাওনাদি নেওয়ার জন্য বা আমাদের ডকুমেন্ট, আমাদের সাক্ষাৎকার, আমাদের ভালো মন্দের গল্প কাহিনী শোনার জন্য খুব কম লোকই আছে। আমরা যে আশা এবং যে স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য সন্তান, পুনরায় উনি নির্বাচিত হয়েছেন এই ২০২৪ সালে। তাকে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং আমাদের ওনার জন্য আমরা হয়তোবা আরও কিছুদিন আল্লাহ চাহে তো আমরা বেঁচে থাকব। আমাদের বঙ্গবন্ধু হত্যার পরে ৭৫ পরে আমরা জয় বাংলা বঙ্গবন্ধুর নাম আমরা কোনোভাবে মুখে আনতে পারতাম না এবং বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা আসার পরে আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। আশা করি উনি পুনরায় ক্ষমতায় আসছেন, আমাদেরকে আরও আগামীতে আরও মূল্যায়ন করবেন। ওনার জন্য আমরা মুক্তিযোদ্ধারা অন্তর থেকে তার জন্য দোয়া করি এবং দেশবাসী যেন তার জন্য তাকে অনেক দিন জীবিত রাখেন, দেশের মঙ্গলের জন্য, দেশের শান্তির জন্য, দেশের উন্নয়নের জন্য উনি আরও জীবিত থাকবেন, উনি আরও ক্ষমতা থাকবেন, আমরা এই প্রত্যাশাই করি। যাই হোক, যে কথাগুলো আমি বলতেছিলাম আর কি, আমি বৃহত্তর তেজগাঁও থানার তখন ছিল ৭১ সালে বৃহত্তর তেজগাঁও থানার অধীনে, আমি বর্তমান খিলগাঁও থানা, পূর্বে ছিল সবুজবাগ ডেমরা থানা। আমি বর্তমানে সেই দুর্গম একটি এলাকা খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আমার একটি কৃষক পরিবারে আমার জন্ম। আমরা ৭ ভাই ৫ বোন। আমার বলতে গেলে আমি ছোটই ছিলাম। মুক্তিযুদ্ধে যখন আমি গিয়েছি তখন আমার বয়স ১৬-১৭ হবে। আমার কিশোর বয়স তখন আর কি। আমার পরিবার পুরাটাই আমার আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর ভক্ত ছিল এবং বঙ্গবন্ধুর জন্য আমরা নিবেদিত প্রাণ ছিলাম আর কি। ভাইয়া তারপরে যে খিলগাঁও এলাকায় একটা জনসভায় বঙ্গবন্ধু আসলেন। হ্যাঁ, তৎকালীন খিলগাঁও থানা না, তৎকালীন তেজগাঁও থানা ছিল আর কি। ডেমরা এলাকায় বঙ্গবন্ধু আসছিলেন। প্রথমবারের মতো বঙ্গবন্ধুকে আমি দেখি। তার ভাষণ সাথে ছিলেন তাজউদ্দিন, সেই ৭১ সালের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী সরকারের তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর সাথে আরও যারা আসছিলেন। বঙ্গবন্ধুকে প্রথমবার আমি বঙ্গবন্ধুকে দেখি, তখন থেকে বঙ্গবন্ধুর আমি ভক্ত হয়ে যাই এবং বঙ্গবন্ধুর বিভিন্ন মিটিং মিছিলে এই ৬৯ সাল, ৭০ সালের নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ইত্যাদি স্লোগান দিয়ে আমার বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতাম। এক পর্যায়ে ৭০-এর নির্বাচন আসে। ৭০ নির্বাচনে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেন, বঙ্গবন্ধু বিজয়ী হন এবং বঙ্গবন্ধুকে বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমতা না বুঝিয়ে দেওয়ার কারণে বাংলার মানুষ আরও উত্তেজিত হতে থাকে এবং আন্দোলনে আরও তেজি ভাব শুরু করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু ডাকে আমরা এক পর্যায়ে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের ক্ষমতা বুঝায় না দেওয়ার কারণে কী করলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চ বক্তব্য রাখবেন, ওখানে আমিও
আমি আমার সাথে আমার গ্রামের কিছু লোক সহকারে আমি সেই ওই বর্তমান রেসকোর্স ময়দান এবং তখন ছিল ঐতিহাসিক সরাদি, বর্তমান সরাদি উদ্যান, তখন ছিল রেসকোর্স ময়দান আর কি। তখন আমি ওখানে অংশগ্রহণ করি। ওখানে একটুখানি আমি আপনার সাথে একটু শেয়ার হই। আপনারা যখন গেলেন তখন কি গাড়ি ঘোড়া ছিল নাকি হেঁটে? না, আমরা আমার গ্রাম থেকে দুর্গমেলা থেকে পায়ে হেঁটে লুঙ্গি পরে আমি সেই রেসকোর্স ময়দানে অংশ নিই। আমার সাথে আরো হাজার হাজার মানুষ, পল্টন, তারপরে আপনার ফকিরাপোল, সারা দেশ থেকে লোকজন আসতে শুরু করলো বিভিন্ন ট্রেনে, গাড়িতে। কিন্তু আমি যখন গ্রাম থেকে যাই তখন দুর্গম এলাকা ছিল, পায়ে হেঁটে নৌকায়, আমাদের এলাকাটা ছিল দুর্গম এলাকা, একমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম ছিল কাঁচা রাস্তা এবং নৌকা। আচ্ছা, এখানে একটুখানি আমি শেয়ার করি বন্ধুরা, আপনারা আজকে যেটা ঢাকা খিলগাঁও, আপনারা জানি একটা বড় জনপদ যেখানে এখন গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলে, কিন্তু ওই সময়টা ছিল না। এটা যেহেতু আমাদের বিজয়ের গল্প, আমরা সেই স্মৃতিচারণ করছি, তো ওই সময়টা আপনারা হেঁটে বা কিছু দূর নৌকায় তারপরে আপনারা গেলেন? না, তখন নৌকা ছিল, অর্থাৎ আমাদের বাহন ছিল নৌকা আর কি, বর্ষা সিজনে, কিন্তু তখন শুকনাই ছিল আর কি। মার্চ মাস হেঁটে আমরা সকালে রওনা দিছি, কয়েকজন মিলে, আমার বন্ধু বান্ধব কয়েকজন মিলে সকাল 7টা-8টা দিয়ে রওনা দিছি। আমরা যখন রেসকোর্স ময়দানে পৌঁছলাম তখন 11টা, হয়তো 11টা-12টা বাজে। দেখা গেল কি কানায় কানায়, তখনই 12টার দিকে কানায় কানায় পুরো মাঠ ভরে গেছে আর কি। বঙ্গবন্ধু আসবেন, বঙ্গবন্ধু বক্তব্য রাখবেন এবং মুহুর্মুহু স্লোগান, জয় বাংলা স্লোগান। তখন একমাত্র স্লোগান ছিল জয় বাংলা, জাগো জাগো বাঙালি জাগো, এই ধরনের পদ্মা মেঘনা ঠিকানা। এবং আপনাদের কাছে যে একমাত্র ভাষণ যেটা ছিল জয় বাংলা, এবং সেটা আজকে জাতীয় একটা স্লোগান হয়ে গেছে। এটাও তো আপনাদের সাফল্য। এটা আমাদের সাফল্য। এটা যদিও দলে বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থের কারণে হোক বা বিভিন্ন কারণেই হোক, এটা আমরা অস্বীকার করি, কিন্তু তখন একমাত্র বঙ্গবন্ধু ছাড়া কোনো নেতা ছিলেন না এবং জয় বাংলা ছাড়া কোনো স্লোগান ছিল না। এটা আমাদের জাতীয় স্লোগান, এবং জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন করি। এবং প্রত্যেকটি মুক্তিযোদ্ধাই এই জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন এবং শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তেন। এবং আমাদের স্লোগান ছিল, আপামর জনসাধারণ সবারই স্লোগান ছিল জয় বাংলা স্লোগান। যাই হোক, আমরা বঙ্গবন্ধুর সেই ওখানে ঘোষণা দিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করো এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু তখনই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে 7ই মার্চের যে ভাষণ ছিল বঙ্গবন্ধু, আসলে মূলত কিন্তু ওইটাই আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল আর কি। আমরা স্বীকার করি বা না করি, এটা সবার আমাদের স্বীকার করতেই হবে এটা কি। যাই হোক, বঙ্গবন্ধুটাকে আমরা প্রস্তুত হতে শুরু করলাম। বঙ্গবন্ধু ডাক দিলেন যুদ্ধে ঝাঁপিয়ে যাওয়ার জন্য। তখন থেকে আমরা ঢাকা শহরের আশেপাশে প্রত্যেকটা অলিগলিতে আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম যুদ্ধে যাবার জন্য, এবং বিভিন্ন প্রতিশোধ নেওয়ার জন্য আমরা যুবক, তরুণ, যারা আপামর জনসাধারণ, শ্রমিক, প্রত্যেকে আমরা দলগতভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করলাম। বঙ্গবন্ধুটাকে আমরা যুদ্ধে যাব আর কি, আমার বঙ্গবন্ধুটাকে যুদ্ধে যাব। যাই হোক, সেইটাই এখন। এরপরে যুদ্ধ বেঁধে গেল চারিদিকে। আপনার 25শে মার্চ রাত্রে আপনি যুদ্ধে গেলেন কবে? বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে আমরা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম 25শে মার্চ রাত্রে 71 সালের। পাকিস্তানি বাহিনীরা এবং পাকিস্তানিরা আমাদের নিরীহ বাঙালির উপর অতর্কিতে রাতের বেলা হামলা করে এবং বঙ্গবন্ধুকে ওই রাতে গ্রেফতার করে। তখন থেকে আমরা বঙ্গবন্ধুটাকে আমরা সারা দিয়ে যুদ্ধে যাব। তখন সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশে আগুন জ্বলতে শুরু করলো যে বঙ্গবন্ধু গ্রেফতার হয়ে গেছে, বঙ্গবন্ধু ডাক দিয়েছেন যুদ্ধে যাব। তখন আমরা সবাই প্রস্তুতি নিতে শুরু করলাম যুদ্ধে যাওয়ার জন্য আর কি, এই দেশকে স্বাধীন করার জন্য এবং শত্রু মোকাবিলা হওয়ার জন্য। আমরা যেখানে যা কিছু আছে আমরা তৈরি হতে শুরু করলাম। এক পর্যায়ে মার্চ ঢাকা শহর থেকে অনেক লোক নিহত হয়েছে, ঢাকা শহর থেকে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আমাদের গ্রামে আশ্রয় নেওয়ার জন্য শরণার্থী চলে আসছিলেন, তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদেরকে সেবা যত্ন যদূর পারি আমার পরিবার এবং আশেপাশের গ্রামবাসী, সমাজবাসী সবাই তাদেরকে সহায়তা করেছেন, তাদেরকে থাকার জায়গা ব্যবস্থা করেছেন এবং তাদেরকে যার এলাকা যাওয়ার ব্যবস্থা করেছেন। এই পর্যায়ে আমরা মার্চ, এপ্রিল, মে মাসে আমাদের এলাকাতে আমাদের ঢাকা শহরের সবচেয়ে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন শুরু হয় এবং যোদ্ধা ছিলেন যে শামসুল হক চেঙ্গিস খান। আমার যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। ইনি আমার বাড়ির পাশে। আপনাদের কত নম্বর সেক্টর? আমি 2 নম্বর সেক্টর, কসবা থেকে শুরু করে ঢাকা সাভার পর্যন্ত এটা 2 নম্বর সেক্টর এটা। এবং এটা আমরা ঢাকাটা পড়াই ছিল 2 নম্বর সেক্টর আর কি। তো আমরা 2 নম্বর সেক্টর অধীনে আমরা যুদ্ধ করি এবং পাশের গ্রামে, শেখের জায়গা গ্রামে, আমার গ্রাম নাগদারপাড়, পাশের গ্রামে ওই মুক্তিযোদ্ধারা ক্যাম্প করলেন। ওখান থেকে আমি তাদের সাথে কাজ শুরু করে দিই। মার্চ এপ্রিল মাস থেকে আমি কাজ শুরু করে দিই। মুক্তিযুদ্ধের ট্রেনিং,
এবং স্থানীয়ভাবে ট্রেনিং গ্রহণ শুরু করি। এবং এর সাথে চিত্রনায়ক জসিম ছিলেন, সাদেক আহমেদ খান ছিলেন, নাজমুল ভাই ছিলেন, সাদেক ভাই ছিলেন, মিজানুর রহমান মিজান ছিলেন, এবং আশেপাশে মায়া চৌধুরীর বর্তমান মন্ত্রী ওনারাও ক্যাম্প ছিলেন, এবং গাজী গোলাম দস্তগীর, সাদেক হোসেন খোকা, বিভিন্ন আরো বড় বড় নেতা যারা ছিলেন, এখন যারা নেতা, তারা তখন আমাদের আশেপাশে গ্রামেই একটা নিরিবিলি নীরব এলাকা ছিল, এবং মুক্তিযোদ্ধাদের জন্য একটা কি বলে যে যেখানে আশ্রয় আস্তানা বা ক্যাম্প ছিল, এখানে এরা নিরাপদ আশ্রয় ছিল এই জায়গাটা আর কি, মুক্তিযোদ্ধাদের জন্য আর কি। যেহেতু ঢাকা শহরের সাথে বিচ্ছিন্ন এলাকা এবং পানি ছিল, কোনো পাকিস্তানি বাহিনী প্রবেশ করতে পারতো না। আমরা গ্রাম থেকে ক্যাম্প, প্রত্যেকটা গ্রামে তখন এপ্রিল মাসেই মেয়ের প্রথম দিক দিয়েই আপনার এলাকায় বিভিন্ন গ্রামে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় গ্রহণ করে এবং ক্যাম্প স্থাপন করে। ওখান থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা, ঢাকা শহরের মুক্তিযোদ্ধারা যারা স্থানীয়ভাবে ট্রেনিং গ্রহণ করে, আমরা রাতের বেলা যেই মেরাদিয়া হাট, কমলাপুর, মুগদা, বাসাবো, রামপুরা দিয়ে আমরা শহরে প্রবেশ করতাম। বিভিন্ন রাতের বেলা বিভিন্নভাবে জায়গা অপারেশন চালাইতাম আমাদের পাকিস্তানি বাহিনীর উপর আর কি। তো ওখান থেকে আমরা পর্যায়ক্রমে আমি এদের সাথে কাজ শুরু করি। চেঙ্গিস খানের সাথে আমার গ্রুপ কমান্ডার চেঙ্গিস খান, রামপুরা বাবলু ভাই, তারপরে লিয়াকত কমান্ডার, এরা এখন তো উনি কমিশনার আর কি, এরা সবাই আমাদের এই এলাকায় ছিলেন। এবং শামসুল হক, তারপরে শাফিউদ্দিন, শফি, আলী আহমেদ, এরা আমরা একই গ্রুপে ছিলাম। কিন্তু অনেকেই তো এখন নাই, অনেকে বয়সের জন্য অনেকে অচল হয়ে গেছেন, কেউ মারা গেছেন। এবং আমরা চেঙ্গিস খানের সাথে আমরা যুদ্ধ করি ঠিক দীর্ঘ 9টি মাস আমরা। আচ্ছা, এখানে বড় ভাই একটুখানি আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হলো আপনার যখন যুদ্ধে চলে গেলেন, আপনি কি বাড়ি থাকতেন নাকি ক্যাম্পে যেয়ে থাকতেন, না আসা যাওয়া করতেন? যেহেতু আপনারা জি আমি যখন আমার পাশের গ্রামে ক্যাম্প, তখন বাড়িতে খুব কমই যেতাম। বাড়িতে গেলে মা আমাকে আসতে দিতেন না, কিন্তু তবু আমি চলে আসতাম আর কি। বেশিরভাগ সময় আমি ওই ক্যাম্পের সময় কাটাইতাম এবং বিভিন্ন জায়গায় অপারেশনে অংশ নিতাম। তাদের যখন যেখানে যাওয়া যেটা প্রয়োজন ছিল সেটা সংগ্রহ করতাম, এবং অস্ত্র বিভিন্ন জায়গাতে আমি তখন ছোট ছিলাম আর কি, আমাকে দিয়ে বিভিন্ন চটের বস্তা দিয়ে বিভিন্নভাবে অস্ত্র আমি, তবে বিস্ফোরক, এগুলো আমি আমার বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম। যখন আমার কমান্ডার যখন বলতেন, তখন আমি ওখানে গেলে নিয়ে ওখানে পৌঁছায় দিতাম আর কি। এইভাবে কাজগুলা, এইভাবে আমরা দীর্ঘ 9 মাসে কাজ করছি আমরা, এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আপনার দুর্দর্শ লড়াই করেছি। আচ্ছা, আপনি তো অনেকগুলো অপারেশনের সাথে সংযুক্ত ছিলেন যুদ্ধের সময়, তার ভিতরে 2-1টা উল্লেখযোগ্য আপনার যে ইতিহাসগুলো অনেকেই জানা নাই, যে ইতিহাসগুলো আমরা জানি না বা বলি না। বিশেষ করে ঢাকা শহরে বিশেষ করে অনেক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কথা, সেই যুদ্ধের কাহিনী, আমাদের দুঃখের কাহিনী, আমাদের মুক্তিযোদ্ধাদের, পূর্বাঞ্চলের অনেক মুক্তিযোদ্ধা এবং ঢাকা শহরের পূর্বাঞ্চলের বেশিরভাগই যত বড় বড় কমান্ডার ছিলেন, তারা এখানে আশ্রয় নিয়েছিলেন, নিরাপদ স্থান ছিল। কিন্তু আমাদের ইতিহাস, এই এলাকার ইতিহাস কেউ লেখে না, কোনো পত্রিকায়, কোনো বই পুস্তকে, ইতিহাস পাতায় আমাদের লেখা নাই। যারা বন্ধুরা, এখানে আমি একটু আপনার সাথে শেয়ার করি, বন্ধুরা, যারা বিশেষ করে আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ এই বীর মুক্তিযোদ্ধারা, তারা যে পরিশ্রম করে জীবনটাকে বাজি রেখে এই আমাদের সুন্দর বাংলাদেশটা দিয়েছেন, তাদের এই অঞ্চলের ইতিহাসটা লেখা নাই বা লিখছেন না, এটা খুব দুঃখজনক। এখনো যারা জীবিত আছেন, তাদের এই ইতিহাসটা যেন লেখা হয়, এটা আমাদের বিনীত নিবেদন থাকবে আপনাদের কাছে। আপনার অপারেশন 2-1টা কোথায় করেন? আমি মুগদাতে অপারেশন হয়েছে, রামপুরাতে অপারেশন হয়েছে, তারপরে আপনার এই মালিবাগ পাওয়ার হাউসে অপারেশন হয়েছে। আমাদের যে কমান্ডার ছিল, যে সহযোদ্ধা ছিল, তাদের সাথে আমি অপারেশন অংশগ্রহণ করি। এবং বিশেষ করে বিজয়ের 16 ডিসেম্বরের আগে 12ই ডিসেম্বর নাসিরাবাদ, তখন তেজগাঁও থানা ছিল আর কি, বর্তমান খিলগাঁও থানাধীন, নাসিরাবাদ তীরমুহনীর সকাল সন্ধ্যার যুদ্ধ হয়েছিল। সকাল সন্ধ্যা, এখন যেটা তীরমুহনী, যেটা ব্রিজ, ব্রিজ, এখান থেকে সকাল সন্ধ্যা। আগে ব্রিজ ছিল না, আপনার খালি ছিল, আপনার সাঁকো ছিল না, নৌকা দিয়ে পারাপার হইতো আর কি। এখানে খালের এপার ওপার পাকিস্তানি বাহিনীরা সকালবেলা আপনাদের গ্রাম লুটপাট করার জন্য এবং নারী দর্শনের জন্য তারা ভোরবেলায় পাকিস্তানি বাহিনী আপনার আমাদের গ্রামের দিকে রওনা দিছিল। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আর কি, আশেপাশে যে কয়েকটা গ্রুপ ছিল, এর মধ্যে তৈয়ব আলী কমান্ডার গ্রুপ, তৈয়ব আলী গ্রুপ, চেঙ্গিস গ্রুপ, গাজী গোলাম দস্তগীর গ্রুপ, তারপর জিন্না গ্রুপ,
লিয়াকত গ্রুপ এবং বীর প্রতীক মায়া ভাইয়ের গ্রুপ এবং সাদিক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন, ওনার প্রত্যেকটা গ্রুপ আশেপাশে যখন শুনছি যে পাকিস্তানিরা আমাদের গ্রামে ঢুকতেছে আমাদেরকে লুটপাট করার জন্য, আমাদের উপর হামলা করার জন্য, আমরা যেখানে ছিলাম সবাই প্রস্তুতি নিলাম আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন তারা মাঠে ছিল, নদীপাড়া মাঠে যে কাদার মধ্যে তারা আটকে গেছিল। আমরা চারিদিক দিয়ে মুক্তিযোদ্ধার ঘেরাও দিয়ে তাদের উপর হামলা করি এবং সেই যুদ্ধটা আমরা ছিলাম গ্রামের ভিতরে, আর এরা ছিল খালি মাঠের ভিতরে আর কি। কম্পাস থেকে কমপক্ষে 50-60 জন পাকিস্তানি বাহিনী নিহত হয়েছেন এবং আমাদের মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু আশেপাশে গ্রামের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরবর্তীতে বাড়িঘর পোড়াই দিছে এবং সাধারণ মানুষের উপর হামলা করা হয়েছে, সাধারণ মানুষ মারা গেছেন। যা আল্লাহর রহমত, আমরা মুক্তিযোদ্ধারা এখন ক্ষতিগ্রস্ত খুব কম হয়েছিল আর কি, কিন্তু তখন তারা পরাজিত হয়েছিল। আমরা তাদেরকে আমরা সেই 12ই ডিসেম্বর স্বাধীনতার 4 দিন আগে এই শেষ যুদ্ধটা হয়েছিল, কিন্তু এই ইতিহাসটা কোনো পত্রিকায় কোনো ইতিহাসের পাতায় লেখা হয়নি আর কি। এটা আপনাদের কাছে অনুরোধ, আমাদের ইতিহাসটা জানতে চান যদি আমরা বলতে পারবো। শুধু এইটা না, কায়েতপাড়া যুদ্ধ হয়েছিল, ডেমরা যুদ্ধ হয়েছিল, বেড়ার যুদ্ধ হয়েছিল, ইসাপুরা যুদ্ধ হয়েছিল, এই ধরনের কথাগুলো ঢাকা পূর্বাঞ্চলের যে যুদ্ধ হয়েছিল, ভয়াবহ যুদ্ধ হয়েছিল 71 সালে পাকিস্তানের সাথে, মুক্তিবাহিনীর সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে, কিন্তু সেই ইতিহাসের কথা অনেকেই লেখেন না, অনেকে বলেন না সেই ইতিহাসের কথা আর কি। সেই ইতিহাস বলেন না দেখে আমরা কিছু বলতে পারি না যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা, যে আমাদের জাতকেরা আরো সুন্দরভাবে তুলে ধরা হয় আর কি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইতিহাসের পাতায় আমরা সেটা জানতে চাই, সেটা বলতে চাই আর কি। যে সরকারও আমরা এটা উদ্যোগ নেবেন যাতে করে আমাদের মুক্তিযুদ্ধের ঢাকা পূর্বাঞ্চলের ইতিহাসটা আরো সুন্দরভাবে তুলে ধরেন এবং নতুন প্রজন্ম দেশবাসী আরো সুন্দরভাবে জানতে পারেন এই পূর্বাঞ্চলে যে কত অবদান ঢাকা শহরের মুক্তিযুদ্ধের উপর আর কি, মুক্তিযুদ্ধের কত অবদান ছিল সেটা আরো বেশিভাবে লেখার দরকার মনে করি আর কি। অবশ্যই সেটা বড় ভাই। যেহেতু আমরা শুরু করেছি বিজয়ের গল্প, আশা করি আপনার অনেক সহযোগিতা পাবো যে এই এলাকার ঢাকার পূর্বাঞ্চলের যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধের ইতিহাস এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা এখনো জীবিত আছেন, তাদের কাছ থেকে শুনবো এবং আপনাদের কাছ থেকেও কিছু জানবো এবং আমাদের জাতিদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আরেকটা বিষয় জানতে চাই, এই যুদ্ধের মাঝে আপনার মজার কোনো স্মৃতি আছে? এই যে 9 মাস যুদ্ধের মাঝে অনেক আনন্দ উল্লাস, দুঃখ বেদনা থাকে। তো মজার জিনিস তো তখন ছিল না, আনন্দ বিরত কিছু ছিল না। মা বাবা আত্মীয় স্বজন সবাইকে রেখে চলে গিয়েছিলাম, তো সবাই অপেক্ষা ছিল। হয়তো আমি ছোট ছিলাম, অনেকে ভাবতে পারে যে আমি ফিরে আসব বা আমি তাদের কাছে আবার মায়ের কোলে ফিরে আসব। মাকে না জানাই আমি চলে গেছিলাম। তো এক পর্যায়ে মা বলছিলেন ঠিক আছে, যে যুদ্ধে যেমন যাও ঠিক আছে, আমি তোমাকে আর বাধা দিলাম না, তুমি যুদ্ধে যাও, দেশকে স্বাধীন করো। কিন্তু এর মধ্যে আনন্দ, ঈদ গেছে, ঈদ ছিল, ঈদের মধ্যে আনন্দ করতে পারিনি। ঈদের দিনেই সেই যাত্রাবাড়ি থেকে অপারেশন গিয়েছিলাম, কিন্তু সেদিন আমরা ঈদ না করেই খাওয়া দাওয়া কোনো কিছু ছিল না, কোথাও খাইতে পারিনি ঈদের দিন। কিন্তু কষ্ট ছিল আর কি, যে মায়ের জন্য খুব কান্না পাইছিল, মায়ের জন্য দুঃখ হয়েছিল যে ঈদের দিন হয়তো মায়ের কাছে যাইতে পারবো, ঈদ করতে পারবো, কিন্তু এর চেয়ে বড় ছিল কি যে আমরা দেশটাকে স্বাধীন করব। আমার মায়ের দোয়া ছিল আমরা দেশটাকে স্বাধীন করব এবং দেশকে স্বাধীন করে আমরা আনন্দ করবো। আমরা সেই জন্য সেই দিনের আনন্দটা আমাদের কাছে তেমন কিছু মনে হয় না। আমরা আমাদের আনন্দ ধরে নিছি যে আমরা একদিন দেশকে বিজয় আনি, দেশের বিজয় আনি, দেশের স্বাধীনতা এনে আমরা আনন্দ করবো। আমরা কি দুঃখ সুখ যাই, সুখ দুঃখ সবকিছু মিলিয়ে আমাদের সেই 9টি মাস চলছে, থাকা খাওয়া কষ্ট মিলে চলছে। খাওয়া তো আপনারা কি এখন যেমন আমরা 3 বেলা খাই, আবার 2 বেলা নাস্তা খাই, চাটা খাই, ওই সময় যুদ্ধের ভিতরে খাওয়াটা কেমন কি? এখনকার প্রজন্ম যারা এমন আমাদের তখন এমন সবচেয়ে বড় কথা হলো কি, আমরা দেশ স্বাধীন করেছি 9 মাসে, দেশের প্রত্যেকটি মানুষ আমাদের যে মুক্তিযুদ্ধের আমরা সশরীরে আমরা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু দেশের মানুষ, সাধারণ মানুষ যদি আমাদেরকে সহযোগিতা না করতেন, যদি সাধারণ মানুষ আমাদেরকে আশ্রয় না দিতেন, খাবার দাবার না দিতেন, আমরা কোনোভাবে এত দূর আগাইতে পারতাম না যুদ্ধের মধ্যে। মানে আপনাদের ক্যাম্প থেকে বা ওরকম মুক্তিযোদ্ধার যে যুদ্ধ কমান্ডার বা সেক্টর কমান্ডার বা এখান থেকে কোনো খাদ্য খাবার আসতো? আমরা গ্রামবাসী আমাদের খাবার ব্যবস্থা করেছিলেন এবং আমরা যারা মুক্তিযোদ্ধা যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন জায়গাতে খাবার ব্যবস্থা করেছিলেন। কেউ চাউল দিয়েছেন, কেউ মাছ দিয়েছেন, কেউ মুরগি দিয়েছেন, কেউ পোশাক দিয়েছেন, কেউ ওষুধ দিয়েছেন, এইভাবে সবাই সহায়তা করছেন আর কি। এটা অস্বীকার করতে হবে আর কি। আমরা পর্যাপ্ত পরিমাণ তেমন কিছু আমাদের কাছে ছিল না আর কি। আমাদের অস্ত্র ছিল না, আমাদের তখন ছিল 303 রাইফেল ছিল আমাদের, আর বিস্ফোরক ছিল, ব্যানট ছিল, আমাদের পর্যাপ্ত আমাদের কাছে অস্ত্র ছিল না। আর খাবার দেওয়া হয়েছে, কিন্তু আমাদের খাবারের আমরা সেই সময় পাইনি। আমরা খাবারের জন্য আমাদের সবসময় আমাদের মাথায় ছিল
কোন সময় কোন শত্রু পাকিস্তানি আক্রমণ করে। আক্রমণ করে, কিংবা তাদের উপর আমরা কোনভাবে আমরা আক্রমণ করব, কোনভাবে তাদের পরাস্ত করব, কিভাবে তাদেরকে আমরা হারাবো, আমাদের সবসময় এই ধরনের চিন্তা ভাবনা ছিল আচ্ছা, আর কি। আপনাদের কি কোনো মানে ট্রেনিং এর জন্য তো অনেক মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছিলেন, আপনার জি। কি জি, ভারত আমি থেকে? ভারতে গিয়েছিলাম আগস্ট সেপ্টেম্বর মাসে। ভারত থেকে আমি মে মাস থেকে আমি আমার কমান্ডারের সাথে যুদ্ধের স্থানীয় ট্রেনিং গ্রহণ করি। এক পর্যায়ে উনি আমাকে ঢাকা থেকে টাইপরাইটার মেশিন দিয়ে আমাকে আগরতলা যে মেলাগড় ক্যাম্প ছিল, মেলাগড় ক্যাম্প পাঠাচ্ছিলেন। আমার সাথে আরও 12 জন লোক ছিলেন, সাদেক আহমেদ খান, চিত্রনায়ক জসিম, নাজবুল ভাই এবং আরও কয়েকজন লোক ছিলেন। মোটমাট আমরা 12 জনের সাথে আমরা তখন ঢাকা থেকে হাইজ্যাক করে টাইপরাইটার মেশিনের খুব প্রয়োজন ছিল অফিসিয়াল কাজের জন্য আর কি, মেলাগড় ক্যাম্পে। যদি কেউ আমাদের টাইপরাইটার মেশিন দিতে পারে, আমরা তাদেরকে হেভি মেশিন বা হেভি অস্ত্র দিব আর কি। সেই পর্যায়ে আমরা সাদেক খানের নেতৃত্বে, চেঙ্গিস খানের নেতৃত্বে আমরা ঢাকা থেকে টাইপরাইটার মেশিন 4টা টাইপরাইটার মেশিন হাইজ্যাক করে আমরা আমার মাধ্যমে আমি মাথায় করে নিয়ে আমি ইন্ডিয়া কসবা দিয়ে পার হয়ে আমি আগরতলা মেলাগড় ক্যাম্পে পৌঁছাই আর কি। এবং আমরা খুবই কষ্টজনক ছিল, দুঃখজনক ছিল আর কি। তখন আমি ট্রেনিং দিয়ে আবার 1 মাস পরে আমি দেশে চলে আসি আর কি। দেশে এসে আমার কমান্ডারের সাথে আবার আমার আগের মতো আমি আবার বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করি এবং বিভিন্ন পাকিস্তানের বিরুদ্ধে আমি লড়াই করি। আচ্ছা, আপনার কি মানে 303 যে রাইফেল এটা চালাইতে পারতেন? হ্যাঁ জি, আমি এটা চালাতে পারতাম। তারপরে স্টেরিং চালাতে পারতাম। এগুলো আমাদের কাছে ছোট। এখন যদি আপনার অস্ত্রটা দেয়া হয় 303, তাহলে কি শত্রুকে মারতে পারবেন? হ্যাঁ, পারবো ভাই, জি পারবো। মানে কিন্তু আমি অস্ত্র জমা দিছি, কিন্তু আমি ট্রেনিং তো জমা দিয়ে নিই। রাইট, খুব আমি ট্রেনিং জমা দিয়ে নিতাম, তাই না? এটা তো অবশ্যই মনে আছে আমার। এটা দিয়ে তো আমার সবকিছু ছিল, এটা আমার, এটা মনে প্রাণ আমি ট্রেনিং নিচ্ছি। এটা আমি কেন পারবো না? এটা অবশ্যই পারবো আমি। এটাই হলো একজন বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা, এবং তারা যেটা বলে, এবং আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আরে বেটা জানোস, মানে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা জমা দিইনি আমরা। দিই নাই। আসলে এই জিনিসটাই, এই ট্রেনিংটাই হলো একটা মানুষের সবকিছু। তো বড় ভাই, জীবনে চলার পথে তো উত্থান পতন থাকে। জি, জি, জি। এই যুদ্ধের মাঝে দেশ স্বাধীন হলো, যুদ্ধ করে আসলেন। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আমার দর্শকের জানার আছে। আপনাদের সাথে তো অনেক মুক্তিযোদ্ধা অনেকেই ছিলেন। তার ভিতরে আপনার সাথে কেউ যুদ্ধ করতে গিয়ে মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম কেউ ছিলেন কি? আমার গ্রুপে ইয়েতে রামপুরের একটা যুদ্ধে আমার এক সহযোদ্ধা মারা গেছেন, কিন্তু আমাদের মোটামুটি আমরা অক্ষতি ছিলাম আর কি। আমরা হেফাজতে ছিলাম, নিরাপদে ছিলাম, আমাদের সাথে কেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু অন্য গ্রুপের লোক অনেকে মারা গেছেন, যুদ্ধের ক্ষেত্রে মারা গেছেন। কিন্তু আমরা সেভি ছিলাম, যার জন্য আমাদের যে গ্রুপ ছিল, গ্রুপ কমান্ডার আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেভাবে আমরা চলাফেরা করছি, সেভাবে কাজ করছি, সেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত কেউ হন নাই। কিন্তু গ্রামবাসী, গ্রামের মানুষ, সাধারণ মানুষ আমাদেরকে যেই ব্যক্তি আমাদের শেখেজা গ্রামের তোতা মিয়া, ইউসুফ মিয়া এবং লাল মিয়া আমাদেরকে নৌকা দিয়ে পারাপার করতেন, কসবা, বিভিন্ন কুমিল্লাতে, আখাউড়া, বিভিন্ন জাতি নিয়ে আসা যাওয়া করতেন। তাদের 2 জন লোক পাকিস্তানি বাহিনীরা তাদের মেরে ফেলছিল, আমাদেরকে পারাপার করে, মুক্তিযুদ্ধে পারাপার করার অপরাধে তাদেরকে মেরে ফেলছিল। এই খবরটা তো মুক্তিযোদ্ধাদের জানাই দিছিল মনে হয় রাজাকার যারা হ্যাঁ, না রাজাকার তারা দেখছে, তারা আমাদেরকে পারাপার করে দিচ্ছে। তারা অনেকে বলছে যে এই লোকগুলা মুক্তিযোদ্ধাদের পারাপার করে। তখন তারা নৌকা দিয়া যাওয়ার পথে তারা গুলি করে তাদেরকে মারা হয়েছিল আর কি। তো একজনকে বঙ্গবন্ধু 2-3 জনকে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে তাদেরকে সাহায্য করেছিলেন বঙ্গবন্ধুর একজন শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু সেই সব লোকদেরকে আমরা তেমন আর কিছু সহায়তা করতে পারিনি। বিভিন্ন সাক্ষী প্রমাণের অভাব ছিল, বিভিন্ন সহযোদ্ধা, তারা তো মুক্তিযোদ্ধা ছিল না, তারা ছিল সহকারী ছিল আর কি। এই জন্য তাদেরকে আমরা কিছু করতে পারিনি। কিন্তু তারা বর্তমানে খুব অসহায় অবস্থায় আছে, যা বলার মতন না আর কি। আচ্ছা, আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন এখনো, আমরা যদিও আমাদেরকে যে ভাতা দেওয়া, সরকার রাষ্ট্রীয় সম্মানে ভাতা দেওয়া হয় সীমিত আর কি, এটা খুবই অপ্রতুল আর কি। এটা দ্রব্যমূল্যের বাজার আমাদের খুবই কম। তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছু করেছেন, এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আমাদের জন্য ইনি আমাদের ভূমিকা সহায়তা করে যাচ্ছেন, আগামীতে করবেন, এবং আগামীতে করবেন বিদায়ী ওনার জন্য দোয়া করি, ওনাকে যেন আল্লাহ আরো জীবিত রাখেন। আচ্ছা, এখানে আমরা অবশ্যই আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের যারা মুক্তিযোদ্ধারা আছেন জীবিত এবং যুদ্ধহত এবং যারা শহীদ পরিবার, তাদের সকলকে চেষ্টা করছেন যতটুকু দেওয়ার। আশা করব, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমেও আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ এই সন্তানগুলো যেন আরও ভালো থাকে। কারণ হয়তো আর 10 বছর পরে ওনাদের আমরা
জীবিত পাবো কিনা এটাও দেখা মুশকিল। তো যথাযথ ওনাদের সম্মান যেহেতু দিচ্ছেন, আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাদের সম্মানই আরো একটু বেশি করে দেয়া হয়, যাতে করে ওনারা এই শেষ বয়সে একটু শান্তিতে থাকতে পারেন। বড় ভাই, মানুষের জীবনে যেমন প্রেম ভালোবাসা অনেক কিছু থাকে। তা যুদ্ধের সময়, ওই সময় তো আপনার ১৬-১৭ বছর বয়স। জি, জি। তখন কি এরকম প্রেম বা এরকম কোনো ভালোবাসার কেউ ছিল? মূলত আমরা গ্রামের লোক ছিলাম, তারপরে আমরা কৃষক পরিবারের লোক। আমাদের এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ছিল না আরকি। আর ছিল ওই না। সময়টায় তো এত এটা কিছু এত কিছু ছিল না। গ্রামে থাকতাম, মনে করেন সবার সহযোগিতা পেয়েছি। এই ধরনের চিন্তা ভাবনা ছিল না আরকি। আমরা সবসময় আমাদের চিন্তাই ছিল যে দেশকে স্বাধীন কিভাবে করব। বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই দেশকে স্বাধীন করব আমরা আরকি। কিন্তু আমার ভালোবাসা ছিল, কিন্তু গ্রামের অনেক মানুষ আছেন আমাদেরকে ভালোবাসতেন, আমাদের জন্য দোয়া করতেন। এটি অনেক ভালোবাসা, এটি অনেক মজার কিছু ছিল আরকি। সবার ভালোবাসা পেয়েছি। আচ্ছা, ছোটবেলায় কি খেলাধুলা টুলো এসব হ্যাঁ, করেছেন? আমি খেলাধুলা করেছি, হাডুডু খেলা, তারপরে কাবাডি খেলা, ফুটবল। ফুটবল বা দাড়ি বাঁধা খেলা, তারপরে গুড়ি উড়ানো, ষাঁড়ের লড়াই। এটা সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে আরকি। কিন্তু এখন তো সেই জিনিসগুলো নাই। এখন আমরা যেমন ছোটকালে আপনারা নদীতে গোসল করতেন, হ্যাঁ, ঝাঁপ নদীর দিতেন সাঁতারতাম, এবং পুকুর ছিল। একটা সময় আমার মনে হয় যুদ্ধের সময় অনেক নদী সাঁতার দিয়েও হ্যাঁ, এপার সাঁতার থেকে ওপারে গেছেন। যেতাম। তো এখন সেই নদীগুলোর অবস্থা কি? কেমন মনে হয়? নদীগুলো তো এখন সেই আমাদের বালু নদী, শীতলক্ষা নদী, তারপরে গড়াই নদী, এগুলো নদী, তুরাগ। আপনার তুরাগ নদী, এগুলো বলতে গেলে নাই। এগুলো সব দখল হয়ে গেছে। এগুলো আমাদের দখলমুক্ত করতে হবে। এবং সেই আমাদের পুরানা এখানে পালের নৌকা দিয়ে চলতো, আমাদের মাঠ দিয়ে, আমাদের এলাকা দিয়ে বড় বড় নৌকা, মালবাহী নৌকা, মালবাহী নৌকা চলতো এবং অনেক সুন্দর সুন্দর লাগতো। নৌকা বাদাম দিয়ে চলতো, পালের নৌকা চলতো। সেগুলো এখন আর দেখি না। সে অনেক মাছ ছিল আমাদের এলাকায়, মাছ ধরতাম, মাছের খুব প্রচুর মাছ পাওয়া যেত আমাদের এখান থেকে। বিশেষ করে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা দেশীয় হাঁস মুরগি, তারপর প্রত্যেক বাড়িতে হাঁস মুরগি লালন পালন করতে মা বোনেরা এগুলো দিয়েছেন আমাদের খাবারের জন্য এবং প্রচুর মাছ ছিল। প্রত্যেক বেলায় আমরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করতাম, কিন্তু সেটা এখন আর নাই। এখন আমাদের পাওয়া সেটা খুবই আপনার যেটা হারিয়ে গেছে এগুলো মানে ইজিলি বিশেষ করে যেই গ্রামটা এখন শহর হওয়াতে অনেক কিছুই নাই। অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের। নৌকা নাই, আচ্ছা। আমাদের নৌকার বাইচ হইতো, হুম। সেই নৌকার বাইচ হইতো, প্রতি বছর নৌকার বাইচ হইতো এবং সেই জিনিসগুলো এখন আমাদের পিছনের কথা মনে হলে খুবই খারাপ লাগে। এই যে সেই জিনিসগুলো হয়তো পাবো না। মানুষের ভিতরে মানুষের ভালোবাসা, তখন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু সবার প্রতি একটা আন্তরিকতা ছিল, মায়া মহব্বত ছিল এবং একে অন্যের প্রতি একটা দরদ ছিল। কিন্তু বর্তমান আমাদের সেগুলো হারিয়ে গেছে। কারো প্রতি সেই দরদ নাই, সেই মায়া মহব্বত সম্মান নাই, নাই। সম্মান নাই, মান সম্মান, ইজ্জত এগুলো কোনই বলতে প্রতিদিন আপনার এগুলো হারিয়ে যাচ্ছে এগুলো আর কি। এগুলো আমাদের সবারই নিয়ে আসতে হবে। এগুলো সমাজের মধ্যে সেই জিনিসগুলো আমাদের যদি আমরা সেটা আবার নিয়ে আসতে পারি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে, আমি মনে করি এই দেশটা আরো সুন্দর হবে। এমন সুন্দর দেশ আর কোথাও নাই। এত সুন্দর দেশ, এত সবুজ দেশ এবং এই দেশের প্রত্যেকটা মানুষের মন ভালো, কিন্তু আমাদেরকে আরো পরিশ্রমী হইতে হবে আর কি। আমাদের মানুষের প্রতি ভালোবাসা জন্মাইতে হবে এবং আমাদের দুর্নীতি, আমাদের মনের ভিতরে যে জিনিস, সেই কুভাব, সেটা আমাদের দলাদলি, হানাহানি। হানাহানি, রেষারেষি এগুলো পরিত্যাগ করতে হবে এবং দলমত নির্বিশেষে আমাদের দেশটাকে সুন্দর করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম এবং যুদ্ধ করেছি, সেইটা এখন আমাদের মনের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদের মধ্যে আছে। কিন্তু আমরা মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে এবং দলমত নির্বিশেষে এই দেশটাকে সুন্দর করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, দেশকে গড়ার জন্য। বঙ্গবন্ধু যেরকম চেয়েছিলেন এই দেশকে সুন্দর করার জন্য, সোনার বাংলা করার জন্য, আমরাও চাবো। এখন আমাদের সোনার বাংলা আছে, কিন্তু আমাদের মনের ভিতরে নাই। আমাদের মনের যে পশুত্ব আছে, সেই পশুত্বকে আমাদেরকে ত্যাগ করতে হবে এবং আমাদের রাতারাতি বড়লোক না হয়ে, রাতারাতি হঠাৎ বড়লোক না হয়ে আমরা পরিশ্রমের মধ্যে যেন বড়লোক হয়ে দেশকে সুন্দর করি, এই জিনিসটা সবার মধ্যে, এই ব্যাপারটা সবার মধ্যে থাকতে হবে আর কি। তাহলে দেশটা সুন্দর হবে এবং আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম, তারাও আমাদের সোনার দেশটাকে সুন্দরভাবে দেখতে পারবে, সুন্দরভাবে চলতে পারবে এবং সবাই মিলেমিশে চলতে পারবে। এটা আমি দেশবাসীর সবার কাছে বলি, আসুন আমরা সুন্দর দেশ গড়ি, বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করি এবং বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়ন করি, যাতে করে এই দেশটা আরো সুন্দর হয় এবং এই দেশটি যেন সবার একটি মিলন মেলা হয় এবং এই দেশের মাধ্যমে যেন আগামীতে আমরা সারা বিশ্বের মধ্যে প্রধানমন্ত্রী আরো নতুন করে এবং আরো বিশ্বের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামীতে আরো উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় চলতে পারি এবং আমরা বাঁচতে পারি। ওকে, অনেক অনেক কথা হচ্ছে এবং বিশেষ করে অনেক আমাদের স্মৃতিচারণ হচ্ছে। আচ্ছা, এবার আসি একটু পারিবারিক বিষয়ে। বিয়ে শাদী এবং সন্তান কখন? জি, জি, জি। আমি বলতে গেলে আমরা একটা মূলত একটা কৃষক পরিবারের লোক ছিলাম। আমরা ধান,
ধান, চাউল, মাছ, আমার পুকুর ভরা মাছ ছিল, গরু তো। ছিল, হাল চাষে ছিল, গাভীর দুধ ছিল, সবই আমরা চলতো আমাদের। কিন্তু পর্যায়ক্রমে আমরা 7 ভাই, অনেক সয় সম্পত্তি ছিল এলাকার মধ্যে, কিন্তু পর্যায়ক্রমে বংশধর বৃদ্ধি হওয়ার কারণে আমরা আস্তে আস্তে সেই জিনিসটা লোপ পাতে ভাগাভাগি হয়ে গেছে, কমে গেছে। এখন আমার এক ছেলে এক মেয়ে, আমার এক মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলেটা বিয়ে দিতে পারি নাই। আর ভাইয়েরা সবাই, আমি 7 ভাইয়ের মধ্যে আমি 6 নম্বরে, আমি 6 নম্বরে আছি। আপনার কি অন্যান্য আমি ভাইরা কেউ যুদ্ধে গিয়েছিল? না, অন্যান্য যুদ্ধে যায় নাই, কিন্তু আমার সহযোগিতা সহযোগিতা করেছেন। আমার বাড়িতে আরো 2টি ক্যাম্প ছিলেন, ওই ক্যাম্পে অন্যান্য মুক্তিযোদ্ধারা থাকতেন। আমার মা, আমার ভাবিরা, আমার পরিবার সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছেন। তাদের এই কারণে করছি যে আমার ছেলেও তো জি, যুদ্ধে জি, গেছে, যুদ্ধে তাহলে গেছেন। অন্য মায়ের ছেলে আসছে। হ্যাঁ, তো তাদেরকে এইটাও কিন্তু আপনার কথার মাঝে আমি একটু আপনার শেয়ার করি, সেটা হলো এই যে আমাদের মারা ছিলেন, বিশেষ করে আপনাদের মারা, ভাবিরা, বোনরা, যে যুদ্ধের সময় অন্য মুক্তিযোদ্ধাদের যে সহযোগিতা করা, এর জন্য সেই মাদেরকেও আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, যে দেশের জন্য মা বোনেরাও অনেক পরিশ্রম করেছে এবং সহযোগিতা করেছে। তো বিয়ে হলো কি যুদ্ধের পরে? জি, যুদ্ধের পরে হয়েছে। বিয়ের প্রায় 4-5 বছর বিয়ে করেছি। আচ্ছা বিয়ের 1 বছর পরে আমার ছেলে হয়েছে, 10 বছর পরে মেয়ে হয়েছে। আচ্ছা, এর মধ্যে ছেলে কি দেশে করছে এখন? ছেলে আমার সাথে টুকটাক একটু ব্যবসা করে, আচ্ছা, চলে আর কি। এইভাবে আর কি। তো ভালো একটা এখন চাকরি নিতে পারিনি। আমরা চাকরি ইচ্ছা করি, চাকরি নেই নাই। ঢাকার লোক, আমরা চাকরির চিন্তা ভাবনা করি না। মুক্তিদের অনেক সুযোগ সুবিধা ছিল, আমরা সেই সুযোগটা গ্রহণ করিনি আর কি, দিতে পারিনি। সরকারি ভাবে তো ভাতা জি, পাচ্ছেন। আমি রাষ্ট্রীয় ভাতা পাচ্ছি, সুযোগ সুবিধা মোটামুটি আমার মেয়েটা লেখাপড়া করার সুযোগ হয়েছে। আর অন্যান্য চিকিৎসা বা যাই সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছেন, সেগুলো আমি ইনশাল্লাহ নিছি। এবং আমার আশেপাশে যে মুক্তিযোদ্ধারা আছেন, তাদের জন্য আমি কাজ করি। তাদের অনেক অসহায় মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে সহযোগিতা করার মতো কেউ নেই। তাদের বিভিন্ন সরকার লোন আছে, মুক্তিযোদ্ধা লোন আছেন, তাদের ভাতা, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য সুযোগ সুবিধা যখন যেখানে আছে, সেটা আমি সংগ্রহ করি, সহযোগিতা করি তাদেরকে। তাদের পরিবারকে সহযোগিতা করি, তারা যেন একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে ফিরতে পারে। অনেক পরিবার আছেন, তাদের পরিবারে লোক নাই, তাদের পরিবার প্রধান নাই, তাদের ছেলে মেয়ে নাই, সেটা আমি তাদের সহযোগিতা করি। এবং সবাই আমার জন্য দোয়া করেন, তাদের জন্য কাজ করার জন্য আমি কাজ করি আর কি। এবং সামাজিকভাবে আমি, যারা অসহায় মানুষ আছেন, যারা লেখাপড়া করতে পারে না, আমার মুক্তিযুদ্ধ হিসেবে বিভিন্ন স্কুল কলেজে তাদেরকে আমি সহযোগিতা করি। এবং তাদেরকে আমি বিভিন্ন স্কুল কলেজে ভর্তি করার ব্যাপারে আমি সহযোগিতা ব্যবস্থা করি। ভর্তি ফি আছে, বেতন আছে, আমি যে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজ তাদেরকে আমি সুপারিশ করি তাদের কাছে। তারা আমার সহযোগিতা করে, তারা করে আর কি। এই কাজটা কিন্তু কার কাছ থেকে আমি পয়সাপাতি নেই না। এবং দেখা গেল কি বিভিন্ন স্কুল কলেজে অনেক বেতন আছে, তাদের বেতন কমানোর ব্যবস্থা করি, ভর্তি ফির বেতন ব্যবস্থা করি। এই কাজগুলো আমি করি আর কি। এটাও একটা বড় বিষয় যে একজন মুক্তিযোদ্ধা। আমি কেন করি ভাবছি যে ভবিষ্যতে যদি কাউকে আমি সহযোগিতা করতে পারি, তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, তারা ডাক্তার হবে, এই দেশের একজন বড় পাইলট হবে, এবং এই দেশের বড় একজন সমাজসেবক হবে, এবং ডাক্তার হবে, তারা সমাজের ভালো শিক্ষক হবে। এই জন্য আমি যদি আমার উছিলা, আমার সহযোগিতা তারা যদি মানুষ করতে হবে, তারা যদি ভালো করতে পারে, তা আমার তো ক্ষতি নেই, আমার তেমন ক্ষতি হয় না। আমি প্রতি মুহূর্তে, প্রতিদিনই আমি মানুষকে কিছু করার জন্য, সমাজের মানুষকে কিছু করার জন্য চেষ্টা করি আর কি। দেশের মানুষগুলো ভালো হোক এবং বঙ্গবন্ধু ভালো থাকুক। এবং বঙ্গবন্ধু যে চিন্তা ভাবনা ছিলেন, এই দেশকে সুন্দর করবে, এই দেশের মানুষ ভালোভাবে চলবে, ভালোভাবে সোনার মানুষ হবে, এবং সুন্দর দেশ গড়বে, এবং আদর্শ বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আর কি। মানে যে আদর্শ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, সেই আদর্শ আপনি আজীবন করে যাবেন, এটাই আপনার পণ। অবশ্যই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে এবং যারা দেখছেন সবাই আমার প্রিয় বড় ভাই নাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি জীবনের শেষ দিন অবধি মানুষের এই উপকার করতে থাকেন এবং করে যান। এটাই আমাদের সবারই চাওয়া। এবং আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাও আমাদের দোয়া। আরেকটা বিষয় হলো যে আপনি ব্রত নিয়ে বা যে উদ্যোগ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন এবং দেশ স্বাধীন করে বিজয় অর্জন করেছেন, সেই উদ্দেশ্যটা কি আপনাদের সফল হয়েছে? যে সফল তো হবেই, সফল হয়েছে, সফল তো হয় না, আমাদের পরিশ্রম করতে হবে আর কি। আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশের জন্য সত্যিকার আদর্শ মন নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে সবার ঐক্যের মধ্যে দিয়ে এটা সুন্দর হবে এবং স্বপ্ন পূরণ হবে। যদিও সব স্বপ্ন পূরণ হয় না, এটা সম্ভব না। মানুষের অভাব থাকবেই, মানুষের কষ্ট থাকবেই, সুখ দুঃখ থাকবেই, এর মধ্যে আমাদের চলতে হবে আর কি। সব কিছু আমাদের চাহিদা পূরণ হয় না, মানুষের চাহিদা থাকবে। যতদিন মানুষ জীবিত থাকবে, মানুষের চাহিদা থাকবে, চাহিদা পূরণ এটা শেষ হবে না এটা। কিন্তু আমাদের অনেকাংশে আমাদের
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের যে ভালো মন্দর দিকটা তিনি আমাদের দেখছেন, এবং উনি যে আমাদের প্রতি যে একটা সহযোগিতা করছেন, এইটি আমি মনে করি এটি অনেক কিছু পাওয়া নাই, অনেক কিছু পাইছি আমরা আর কি মনে করি। এটা অনেকে মনেই করেন নাই, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন। এবং এখন আপনাদের তো ভাতা অনেক বেড়েছে, জি, এবং আমরা শুনেছি যে সামনে বলে আরো বেশি আপনাদের দেয়া হবে। যদি প্রধানমন্ত্রী করেন, প্রধানমন্ত্রীর বিনীত আবেদন, আমার মতো আমি এখনো একটু সুস্থ আছি, অনেক মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা অসুস্থ আছেন, চলাফেরা করতে পারেন না, এবং তাদের পানিতে অনেক টাকা লাগে। আমি অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, অনেক খরচপাতি আছে। যদি প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর কাছে, বা যারা ক্ষমতায় আছেন বা যারা এই দায়িত্বে আছেন, আমি মনে করব যদি মুক্তিযোদ্ধাদের জন্য আরো একটু সহযোগিতা করেন এবং আরো একটু আমাদের সম্মানী ভাতাটা একটু উন্নতি করেন, আমরা আরো একটু ভালোভাবে চলতে পারবো। এবং আপনার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবে, এবং যে বর্তমান মন্ত্রিসভা আছে বা সরকার আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন, যে যারা দেশটা সুন্দরভাবে চালাতে পারেন এবং দেশবাসীর প্রতি লক্ষ্য রাখতে পারেন। এবং সর্বোপরি মুক্তিযোদ্ধা যারা আমরা আছি, আমরা দেশ স্বাধীন করেছি এই দেশের ভালোর জন্য, আমরা কিছু আমাদের চাওয়া পাওয়া নেই, আমরা ভাতার জন্য মুক্তিযুদ্ধে আমরা যাইনি। আমরা প্রধানমন্ত্রী তখন তো আর ঘোষণা ছিল না, ঘোষণা ছিল না জয় করলে আপনি ভাতা পাবেন, সেটা তো ছিল চিন্তা ভাবনা ছিল। আমরা এই আশা করিনি আমরা ভাতা পাবো বা সরকার আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে, নির্মম হত্যার পরে জয় বাংলা বলা যেত না, এবং বঙ্গবন্ধুর নাম কথা তখন কষ্ট ছিলাম যে হয়তো আমরা অনেকে স্বীকারই করে আমরা মুক্তিযোদ্ধা ছিলাম আর কি, প্রধানমন্ত্রী ভয়ে আর কি। তারা এই জুলুম অনেক কিছু হয়েছে, এটা আমরা ভুলেই গেছিলাম যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি আর কি, এবং আমাদের নাম চিহ্ন সব মুছে গিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 96 সালে পর্যায়ক্রমে আমরা আবার জেগে উঠলাম, 71 সালের মতো আবার জেগে উঠলাম, এবং মুক্তিযোদ্ধারা অনেক সহযোগিতা পেয়েছেন এবং অনেক খুশি, যে অনেক অন্তর থেকে আমরা খুশি যে আমাদের সেই 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধে আমরা ফিরে পেয়েছি। এবং যে চিন্তা ভাবনা করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যে মনোভাব, যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে বর্তমান প্রধানমন্ত্রীর মাধ্যমে আর কি। তো আগামীতে মুক্তিযোদ্ধাদের জন্য একটু খেয়াল করবেন, এবং সারা বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের পরিবার অনেকে অসহায় আছেন, হয়তো দেখা গেছে আমি হয়তো আমার ছোট পরিবার, আমি চলতে পারতাছি, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা অনেকে পারছে না। বড় ভাই, এখানে আমারও একটা ছোট্ট কথা আছে, যে অনেকে যুদ্ধ করেছেন, হ্যাঁ, কিন্তু অনেকে হয়তো তারা সার্টিফিকেট ম্যানেজ করতে পারেনি বা ওরকম সেই সময় এত কিছু ভাবিনি। তো সেই মানুষগুলো হয়তো তারা আরো বেশি অসহায়, যারা ভাতা পাচ্ছে না। কিন্তু অনেক তো মুক্তিযোদ্ধা আছেন যাদের কাগজপত্র নাই, তো সেটা তো আরো বেশি কষ্টদায়ক। অনেক মুক্তিযোদ্ধা আমার গ্রুপই ছিল, আমার মুক্তিযোদ্ধা দুজন, সে ইন্ডিয়া গিয়েছিল বিভিন্ন কারণে, সে কাগজ অবশ্য সরকার সুযোগ দিয়েছিলেন এটা তালিকাভুক্ত হওয়ার জন্য, সে তাদের অজ্ঞতার কারণে, তাদের অসততার কারণে তারা তালিকাভুক্ত হইতে পারে না। এবং অনেক মুক্তিযোদ্ধা এই 71 সালের কাগজপত্র ছিল, যার গ্রুপ কমান্ডার সার্টিফিকেট ছিল, এগুলো তারা হারিয়ে ফেলছে বা তারা আগ্রহ করে নিয়ে, তারা এত সুযোগ সুবিধা পাবে তারা ভাবতে পারেনি। সেই না পাওয়াতে তারা পিছিয়ে ছিল। গ্রামের অনেক মুক্তিযোদ্ধা আছেন, শিক্ষিত অশিক্ষিত আছেন, তারা এই জিনিসটা ভাবতে পারে না যে মুক্তিযুদ্ধ এক সময় মূল্যায়ন হবে, এত মূল্যায়ন তারা ভাবতে পারে না। সেই মুক্তিযোদ্ধাগুলো এখন অসহায় অবস্থা আছে, তারা তালিকাভুক্ত হতে পারে না, তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবং তারা চেষ্টা করলেন, আমি আবেদন জানাবো বর্তমান সরকারের কাছে, এরকম যারা মুক্তিযোদ্ধা আছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন, যাদের প্রমাণাদি আছে, সাক্ষী প্রমাণ আছে, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য, তাদেরকে নেওয়ার জন্য, তাদেরকে সুযোগ দেওয়া হয়, সম্মানী করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়। এটা আমি সরকারের নিকট বিনীত আবেদন করলাম, যাতে করে তাদেরকে মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করার জন্য, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য। এবং অনেক মুক্তিযোদ্ধা আছেন, দুষ্ট লোক আছেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন না, অথচ তারা যেভাবে হোক, তারা দালাল, অনেক রাজাকার আছেন, তারা দেখা গেল কি তারা কোনোভাবে তাদের লোকজন দিয়ে তারা তালিকা করে ফেলছেন, তালিকা করে তাদেরকে এখন বাদ দেওয়া যাচ্ছে না। এবং বর্তমান আমাদের মন্ত্রী আকম মুজাম্মল সাহেব, এবং মুক্তিযোদ্ধা যে সংসদ, মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় আছেন, তাদের তালিকাতে বাদ করার জন্য এবং তাদেরকে চিহ্নিত করার জন্য, যে যারা মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধে অংশ নেয় না, এই ধরনের লোকগুলো বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছে, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে তালিকাভুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে তালিকাভুক্ত করার জন্য। এবং আশা করি এটা আগামীতে যারা তালিকাভুক্ত হন নাই বা সুযোগটা পাবে আমি মনে করি, এবং সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই আপনার সাথে রেশ ধরে আমরা বলতে চাই, এই সুযোগটা তাদের দেয়া হোক, কারণ জাতির শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠ সন্তান হলো এই বীর মুক্তিযোদ্ধারা। বড় ভাই, অনেক কথা বললাম, আপনার সে যুদ্ধকালীন অনেক স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকে
আবারও অনেক বিনম্র শ্রদ্ধা এবং সালাম আমাদের এই অনুষ্ঠানের জন্য, এবং অনুষ্ঠানের পক্ষ থেকে। সর্বোপরি আমাদের যারা আপনাদের মতো যারা বীর মুক্তিযোদ্ধা আছে তাদের আমরা সুস্থতা কামনা করি। আপনিও ব্যক্তিগতভাবে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইভেন যেভাবে আপনি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন সেই সেবাটা অব্যাহত থাক, এটাও আমাদের চাওয়া। তো আমার দর্শকদের কি আপনার কিছু বলার আছে? এটি বলবো আর কি, যে আপনারা যারা দেশবাসী আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো দেশের স্বাধীনতার জন্য, দেশের মঙ্গলের জন্য, সুন্দর একটি দেশ গড়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তো আপনারা যারা এখন যারা নতুন প্রজন্ম আছেন এবং যারা দেশের জনগণ আছেন, সবাই চেষ্টা করবেন দেশটাকে সুন্দর করার জন্য, দেশটার মঙ্গলের জন্য। কেউ কোনো দেশের বিরুদ্ধে কোনো কাজ করবে না। এই দেশের লালন পালন, এই দেশের আলু বাতাসে আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু আমরা অনেকে আছেন দেশকে আমরা দেশের বিরুদ্ধে কাজ করি, দেশের ক্ষতি চিন্তা ভাবনা করি, সমাজের ক্ষতি চিন্তা ভাবনা করি। এটা যাতে করে কেউ না করি, আগামীতে যাতে করে দেশটা আরও সুন্দর হয়, সারা বিশ্বে যেন আমরা এই দেশটা আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দেশবাসীর কাছে আমার অনুরোধ, দেশটাকে সুন্দর করার জন্য আসুন আমরা 71 সালের মতন আবার আমরা যার যেভাবে আছে সেইভাবে আমরা দেশের মঙ্গলের জন্য, দেশকে সুন্দর করার জন্য, সোনার বাংলা গড়ার জন্য আমরা দেশের জন্য কাজ করি, দেশ গড়ার জন্য কাজ করি। এবং নতুন প্রজন্ম যারা আছেন তারা দেশকে জানবেন, বঙ্গবন্ধুকে জানবেন, মুক্তিযুদ্ধকে জানবেন, এবং তারা দেশের ভালোর জন্য আগামীতে কাজ করে যাবেন। এবং যারা আমাদের মতো এই মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করতেছেন, এবং আপনাদের যে চ্যানেল, আমি আমার পক্ষ থেকে, আমার মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যে আমি ভাবতে পারিনি যে এতদিন পরে, এত বছর পরে আমার সাক্ষাৎকার নেবেন, আমি আমার জীবনের গল্পগুলো বলবো। জীবনের গল্প তো অনেক ছিল, আরও আমি বলতে পারিনি, সব কিছু বলা সম্ভব না। বয়সে হয়তো হারিয়ে গেছি, মনে ভুলে গেছি। তবুও আমি মনে করি আমার এই ইতিহাসটা আপনাদের রেকর্ডে থাকবে, আপনাদের যেই তথ্যে থাকবে, এটা যুগ যুগ ধরে থাকবে। আপনারা জীবিত থাকেন, যাতে করে আপনারা আরও মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করে এটাকে সংগ্রহ রাখতে পারেন, সংরক্ষিত রাখতে পারেন। আমি আপনাদের আন্তরিকভাবে দোয়া করি। এবং প্রত্যেকটা আমার মতো না, হয়তো আমি কাছে দেখে আপনারা আমার কাছে আসতে পারছেন, গ্রামে এরকম আরও মুক্তিযোদ্ধা আছেন, তাদের তথ্য সংগ্রহ করে, তাদের সেই দলিলাদি, তাদের সেই ভালো মন্দ সুখ দুঃখের কাহিনীগুলো আপনাদের লিপিবদ্ধ করে রাখবেন, এই প্রত্যাশা করি। দেশের মানুষ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশের মঙ্গল এবং সুখ কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই জীবনের গল্প শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে বড় ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার কথা রেশ ধরে আমরাও চেষ্টা করব আমাদের সাধ্যমতো সকল যত মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের কাছে যাওয়ার। তো ভাই, আমাদের এনএনটিভি এবং জীবনের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার আছে। বড় ভাই, আমাদের এনএনটিভি এবং এই বিজয়ের গল্প শোনানোর জন্য আমাদের, যেহেতু আপনার সময়ের কাজ সময় করেছিলেন, সেই জন্য একটা ঘড়ি উপহার আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আপনারা যুদ্ধ করেছিলেন, সেই বস্ত্র আপনাদের ছিল না অনেক সময়, যার জন্য আমাদের এনএনটিভির পক্ষ থেকে একটি ধন্যবাদ। গেঞ্জি। ধন্যবাদ। আর যেহেতু এখনো দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাই আমাদের এনএনটিভির পক্ষ থেকে একটি চাবির রিং। অনেক অনেক ধন্যবাদ। এই আপনাদের কাছে আমি ঋণী রইলাম, যাতে করে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনার দেশের জন্য কাজ করেন, আমিও কাজ করে, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যেন সারা দেশবাসী মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী জানতে পারে, জীবনের সুখ দুঃখে ভালো মন্দ সব কিছু তারা আপনাদের মাধ্যমে জানতে পারে। আপনাদের দোয়া করি যাতে করে শত বাধা বিপত্তি এগিয়ে যেন আপনারা আগে যেতে পারে সামনের দিকে। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং বন্ধুরা আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই জীবনের বিজয়ের গল্প এখানে শেষ করছি। বিশেষ করে আমাদের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সম্মান সারা জীবন থাকবে, এই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং দেখতে থাকুন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বিজয়ের গল্প, শুধুমাত্র এনএএন টিভিতে।